ছিল। তো সামনাসামনি সংঘর্ষের কারণে তো দোনোটা গাড়ি দুই দিকেও ছুটে গেল। জায়গায় মনে করো 10-12 জন মনে করো কি জায়গায় স্পট ডেড হয়ে গেছে। একটা গাড়ির সামনে 3-4 জন, এই সাইডে ওই সাইডে অনেকগুলাই লাশ দেখেছি নিজের চোখের সামনে। আগে অ্যাক্সিডেন্টটা খুব বেশি হইতো এক লাইনের রাস্তা থাকা অবস্থায়। গাড়ি খারাপ না, টাটা গাড়ি অনেক ভালো। কিন্তু আমরা যে মডেলের গাড়িটা চালাচ্ছি এই গাড়িটা অনেক ভালো। এই গাড়িটার কাম কাজ করে রাখলে গাড়িটা খুবই ভালো চলে। গাড়িটা অঞ্জের সাথে দৌড়ান যায়, অঞ্জকে ওভারটেকও করন যায়, তারপরে অঞ্জের সাথে সাথেই যাওয়া যায়। গাড়ি চালাইতেছি আমি 110, এর ভিতরে মনে করেন একটা গাড়ি ওভারটেক করতেছি, এর ভিতরে একটা মোটরসাইকেল আয়া ফস করে ঢুকাই দিছে। তো ওরা ঘুরতে গেতেছে, ওদের কোনো জীবনের মায়াটা করে না যে এক সেকেন্ডের কোনো ভরসা নাই। ওরা মনে করেন একটা গাড়ি দেখতেছে এখান দিয়ে একটু ফাঁক, ওখান দিয়ে বইরা দেয়। তার জন্যই মনে করেন ওদের কারণে একটু সমস্যাটা একটু বেশি হয়। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই ভিডিওতে আমাদের সাথে আছেন বসুমতী ট্রান্সপোর্টের একজন দক্ষ এবং অভিজ্ঞ চালক খায়রুল ভাই। তার পরিবহন লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে। তো আশা করছি সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। বাসায় সবাই ভালো আছে ভাই? আলহামদুলিল্লাহ, বাসার সবাই ভালো আছে। আপনার বাসার সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। তো ভাই শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইতেছি। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ খায়রুল খান। আমি বসুমতী চালাই, বসুমতী ট্রান্সপোর্ট চালাই। একটা প্রশ্ন জানতে চাইতেছি, সেটা হচ্ছে আপনার পরিবহন লাইফে কিভাবে আসা সেই গল্পটা। আমার পরিবহন লাইফে আসার গল্পটা অনেক ছোট থেকেই, কিন্তু আমি পরিবহন লাইফে আসছি লেগুনা থেকে। তো আমি ছোট থেকে, যেটা আমি স্কুলে পড়তাম, স্কুলের ব্যাগ নিয়ে পরিবহন লাইফে আসছি। তো ওই লেগুনাতে হেল্পারে করতে করতে এক টাইমে ছোট থাকতেই গাড়ি চালানো শিখছি। তো আমাকে সবাই আদর করতো, ভালোবাসতো, তার জন্য আমাকে গাড়ি গুড়ি দিত। তো আমি 2 বছর হেল্পারি করতে করতেই আমি গাড়ি চালানো শিখে গেছি। এই আমার পরিবহন শুরু জীবন। তো আপনার ওস্তাদ সম্পর্কে কিছু যদি বলতেন। আমার ওস্তাদ, মোটর ডিপার্টমেন্টে আমার ওস্তাদ একজন অনেক ভালো লোক। সে আমাকে অনেক লাইক করতো, ছোটবেলা থেকে আমাকে গাড়ি দিত, স্টারিং দিত, ঠিক আছে, আমাকে অনেক ভালোবাসতো। আমার ওস্তাদ হলো, তার নাম হইলো বেল্লাল ভাই। সে লেগুনার ড্রাইভার, সে এখনো লেগুনা চালায়, আমি তারই সার্ভিস। তো ভাই আপনি কত বছর ধরে পরিবহন চালাচ্ছেন? আমি পরিবহন চালাচ্ছি 14 বছর ধরে। 14 বছরের মধ্যে কোনো মজার কোনো ঘটনা আছে স্মৃতিময়? মজার ঘটনা বলতে, মজার ঘটনা তো অনেক প্রকারই থাকে। মজার ঘটনা আছে, আবার দুঃখের ঘটনাও আছে। শুরুতে মজার ঘটনা যদি একটা বলতেন। মজার ঘটনা যে আমরা সিলেট গেছি, রিজার্ভ নিয়ে অনেক মজা করছি, ঠিক আছে, অনেক আনন্দ ফুর্তি করছি সবাই মিলে, ঠিক আছে। তো গাড়ি চালাইছি, অনেক মজা করছি। আর দুঃখের ঘটনা কিরকম যদি বলতেন। আমার দুঃখের ঘটনা, অনেকবারই বিপদ আসছে আমার। দুঃখের ঘটনা বলতে, যেমন আমি গাড়ি চালাইতেছি, সিলেট যাওয়ার পথে একটা চাদর উড়ে আনলো গাড়ির সামনে। তো এই বিপদের টাইমে সামনে কিছু দেখা যায় না, কুয়াশার ভিতরে গাড়ির টান 120। ওই মুহূর্তে একটা তেরপাল উইরা এসে গাড়ির গ্লাসে পড়লো। তারপরে কিছু দেখতে পারি না। ওই টাইমে মনে করেন কি অনেক বিপজ্জনক ছিলাম। তারপরে ব্রেক করতে করতে মনে করেন ব্রেক করতে করতে আরেক গাড়ির সামনাসামনি হয়ে গেছিলাম। এটা একটা বড় অনেক ধরনের একটা ফারাক আছে। তারপরে আরো অনেক দুঃখের ঘটনা আছে, কিন্তু সুখের থেকে দুঃখের ঘটনাই ঘটছে বেশি। আল্লাহ উপরালায় অনেক মেহরবানি করছে, মা বাবার দোয়া ছিল থেকেই আল্লাহর রহমতে অনেক জায়গাতে আল্লাহ বাঁচাইছে। তো ভাই আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে সামনের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তো এরকম সরাসরি দুর্ঘটনা দেখেছেন? দেখেছি। তো একটা ঘটনা যদি বলতেন। যেমন আমি যাইতাছি, তারপরে দেখতেছি যে সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। তো ওই মুহূর্তে আমার গাড়ি ওরকম না, 80-95 টান। ওর ভিতরে দেখি গাড়িটা আরেক গাড়ির সাথে মাইরা দিল। তারপরে তো আমি হঠাৎ করে দেখা, তো আমার ভিতরে সাহস ছিল, সাহস আছিল বিদায় আমি গাড়িটা খুবই সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণে রাখতে পারছি। কোন এটাই, গাড়ির সাথে কোন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল? একটা পিকআপের সাথে আর একটা পরিবহনের সাথে মনে করেন কি
পিক আপটা ওভারটেক করতেছে, বামে একটা গাড়ি খারাপ। তো পিক আপটা ডাইনে নিয়েছে, তারপর পরিবহনটা তো 120-এর উপরে টান আমাকে ওভারটেক করে চলে গেছে। কিন্তু তারপরে তো বামে খাড়া দেখতে হয়, ডাইনে লয়ে লইছে। এর ভিতরে মনে করেন কি ব্রেকে ফুলাইতে পারে নাই পরিবহনটা, লাগাই দিছে। পিক আপটা ঘুরে আইল্যান্ডের উপরে গেছে গা। তো আমি দূর থেকেই ব্রেক 7-8 পাম্প করে ব্রেক করছি। করার পরে আল্লাহ রহমতে অনেক নিয়ন্ত্রণে আইছে গাড়ি, তারপরে দূরের থেকে জমাইছে গাড়ি। শ্রীনগর ভাইয়া মনে করো কি আমি টুঙ্গিপাড়ার সাথে গাড়ি টানতাছি বৃষ্টির ভিতরে। টুঙ্গিপাড়া আমি তো আরেকটা ছিল শরীয়তপুর কেতনাশা, ওটা হবে সোনালী করছে, সোনালী ব্যানারে কেতনাশা ছিল। আমরা 3 গাড়ি 80-90 করে টান। এর ভিতরে শ্রীনগর বেসগাঁও টানেঙ্গার ভিতরে মনে করেন কি ওদিকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, বামে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, একটা আরেকটা 5 লাখ মাইরা দিছে, পুরা জাম লেগে গেছে গা। আমাদের গাড়ি 3টা গাড়ি 80-90-95 করে টান। ওই মুহূর্তে যার ই ব্রেক আছে, পুশিং ব্রেক আছে, ওই টঙ্গিপাড়া পুশিং ব্রেক করে ব্রেক মারছে। আমি তো টঙ্গিপাড়ার বামে, আমি তো প্রথম খেয়াল করি নাই, পরে খেয়াল করছি যে আমি প্রথম স্টপেজে আঙ্গুর চেকারের লেগে তাকাইছিলাম বামে, চেকার পাই নাই। কিন্তু টঙ্গিপাড়া তো দূরের থেকে খেলাইছে, আমিও খেয়াল করি নাই। আমার পিছে ছিল সোনালী, কীর্তনাশার সোনালী, ওই আমার পিছে ছিল, ওইও খেয়াল করে নাই। তো পরে অল্প দূরত্ব, এইখান থেকে ওই পর্যন্ত দূরত্বের ভিত্তিতে ওখানে গাড়িটা আমার জমাইতে হইব। আমার স্টাফ ঝরে, স্টাফ বলতেছে কন্ট্রাক্টরে যে দৌড় দেন, পিছে যান পিছে যান। আমি বলতেছি খারাও, গাড়ি জমবে। তো আমি এক লগে 9টা-10টার মতন পাম্প করছি। তো ইমার্জেন্সি ব্রেক করলে মনে করো গাড়ি ঘুরে যাওয়ার চান্স আছে, পল্লি খাওয়ানোর চান্স আছে। কিন্তু আস্তে আস্তে গাড়িটা 10টা পাম্প করে গাড়িটা মনে করো কি একটা জাতা দিলাম, জাতা দেওয়ার পরে হালকা 5 লাখ 13 হয়ে গেল। 13 হওয়ার পরে আবার সাইডা জাতা দিলাম, গাড়িটা ঝুমে গেল গা। আমার পিছের গাড়ি সোনালী ওই ব্রেক করতে না করতে আইল্যান্ডের লগে ঠেকে তারপরে ব্রেক করছে। এই একটা সামনাসামনি মানে কি অল্প কিছু দূরত্বের ভিত্তিতে আল্লাহ উপরেতে বাঁচাইছে। যে টাইমে আঙ্গ পরিবহন নতুন ঠিক আছে পাইছে, ওই টাইমে মনে করো কি একদিন বইরা দিলাম 3-4 লেনের রাস্তা ছিল, একদম ত্রিপল রাস্তা দিয়ে বইরা দিছি। এক বলেশ্বর মনে করো কি আইতাছে ওদিক দিয়ে 100। তো মনে করো কি বইরা দিছি তো দিছি, তো আরে ডিপার দিছি, ডিপার দিয়ে হরন জাতা দিয়ে ধরে রাখছি। ওই কি করলো মনে করো কি আমার ডকুমেন্ট জায়গা করে দিল, এতটুকু জায়গা করে দিল যাতে আমি ঢুকতে পারি। নগদ জমাই দিছে, নগদ আমি ঢুকে গেলাম গা। আঙ্গো এক ওই শ্রীনগরতে ওঠে মহাজনের পরিচয় দেয়, ওই যে একটা বাবি বাবি কথা বেশি কয়, ওই লোকটা মনে করো কি স্টক করছে, বুক ধইরা নিচে বসে স্টক করছে। তো বহুত দুর্ঘটনা আমার সামনে, চোখের সামনে। যে সময় 1 লেনের রাস্তা ছিল মাওয়া রোডে পদ্মা সেতু হওয়ার আগে, ওই সময় কোনো ঘটনা আছে অ্যাক্সিডেন্টের? ওই টাইমে অ্যাক্সিডেন্টে চোখের সামনে অ্যাক্সিডেন্ট দেখছি, কিন্তু নিজের সাথে কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু অ্যাক্সিডেন্ট অনেক দেখছি। যে এরকম একটা ঘটনা বলতেন যে কোন গাড়ির সাথে ওই সময় কিসের অ্যাক্সিডেন্ট হয়েছিল? ওই সময় আমি দেখছি 1 লাইনে যেটা নামে রাস্তা ছিল, আমার চোখের সামনে দেখছি হইলো যা প্রাইভেট ট্যাক্সি ক্যাব, নতুন ট্যাক্সি ক্যাব বাইরে, ওই টাইমে ট্যাক্সি ক্যাব আর হইলো যা পিক আপের সাথে সংঘর্ষ। পিক আপের ভিতরে অনেক লেবার ছিল, লেবাররা ছিল নাইলো 15-20 জন লেবাররা ছিল, আর একটা ট্যাক্সি ক্যাব ছিল। তো সামনাসামনি সংঘর্ষের কারণে তো দোনোটা গাড়ি দুদিকেও ছুটে গেল। জায়গায় মনে করো 10-12 জন মনে করো কি জায়গায় স্পট ডেড হয়ে গেছে। একটা গাড়ির সামনে 3-4 জন, এই সাইডে ওই সাইডে অনেকগুলাই লাশ দেখেছি নিজের চোখের সামনে। আগে অ্যাক্সিডেন্টটা খুব বেশি হইতো 1 লাইনের রাস্তা থাকা অবস্থায়। তো ভাই আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন, আপনি কিছু যাত্রী বলতেছে যে গাড়ি আস্তে চালাচ্ছেন কেন, জোরে চালাচ্ছেন কেন, এই নিয়ে বিভিন্ন সময় তারা মন্তব্য করে। তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি? তাদের উদ্দেশ্যে তারা যাত্রী, আমাদের লক্ষ্মী, কিন্তু তারা বলতেই পারে। কিন্তু তাদের কথায় যদি আমরা কান দিই তাহলে আমাদের সমস্যা। আমরা আস্তেও চালাবো, জোরেও চালাবো, মিডিয়াম ভাবেও চালাবো, কিন্তু আমাদের নিয়ন্ত্রণ ব্যালেন্স রাখা আমাদের চালাতে হবে। এলা যাত্রী কি বললো না বললো ওটা শোনা যাবে না, ওটা শুনলে আমাদের সমস্যা হবে। যেমন যাত্রী বলতেছে আমরা গাড়ি আস্তে চালাইতেছি, যাত্রী বলতেছে জোরে চালানোর জন্য, যে ওই জায়গায় আমার গাড়ি জোরে চালান যাবে না। তো ওই জায়গায় আমি যাত্রীর কথা মতন মাথা গরম করে জোরে চালাইলে একটা দুর্ঘটনা ঘটবে। তো যাত্রী 2 কথা বলবে, কিন্তু তাও আমাদের মেনে নিতে হবে। যাত্রী 2 কথা বলুক, ওটা কানে নেওয়া যাবে না। তবে অনেক সময় আছে যে যাত্রীরা ড্রাইভারের উপরে খুশি হয়ে গিফট বা উপহার দিয়ে যায়, এরকম কখনো পেয়েছেন?
আমি গাড়ি মাওয়া থেকে গাড়ি চালানো অবস্থায় উপহার বলতে উপহার কিছু পাই নাই বলতে, আমাকে ঢাকা সিটি গাড়ি চালানো অবস্থায় একজন মেয়ে আমাকে দুইটা জিনিস গিফট করছিল। তিনি কোর্টে চাকরি করে, উকিল। তিনি আমাকে একটা হাতের ব্যাজ দিয়ে গেছিল আর একটা সানগ্লাস দিয়ে গেছিল। আর লংয়ে চালানোর অবস্থায় মাওয়া মহাসড়কে এক্সপ্রেসে গাড়ি চালাইছি। তো ওই টাইমে যাত্রী, কখনো যাত্রী অনেক প্রশংসা করে, নাম্বার টাইমে অনেক ধন্যবাদ দেয়, কিন্তু এটাই যথেষ্ট, এর বেশি কিছু আশা করি না। তো বর্তমানে তো ভাই টাটা ব্র্যান্ডের গাড়ি চালাচ্ছেন, তো এই গাড়িগুলো কিরকম সার্ভিস পাচ্ছেন যদি বলতেন। টাটা বলতে অনেকজনই বলে টাটা গাড়ি খারাপ না, টাটা গাড়ি অনেক ভালো। কিন্তু আমরা যে মডেলের গাড়িটা চালাচ্ছি এই গাড়িটা অনেক ভালো। এই গাড়িটার কাম কাজ করে রাখলে গাড়িটা খুবই ভালো চলে। গাড়িটা অঞ্জের সাথে দৌড়ান যায়, অঞ্জকে ওভারটেকও করন যায়, তারপরে অঞ্জের সাথে সাথেই যাওয়া যায়। বৃষ্টির ভিতরে আমাদের টাটা গাড়ির ব্রেকটা অনেকটাই দুর্বল, আঙ্গুল সার্ভো পুশিং কোনো ব্রেকই নাই, সবই কাটা। আগে ছিল, প্রথম ছিল, পরে আর এটা লাগায় না। কিন্তু বৃষ্টির ভিতরে আমরা অনেক দুর্বল, এই টাটা গাড়ি আমরা অনেক দুর্বল। কিন্তু আমরা অঞ্জের তো একটু ভালো আছি, কিন্তু অঞ্জে হলো 60-এর বেশি টানতে পারবে না, 40-এর বেশিও টানতে পারবে না। কিন্তু আমরা 70, 75, 80ও টানতে পারবো, কিন্তু আমাকে দূর থেকে পাম করে জমাইলে গাড়ি জমবে। তো বৃষ্টির ভিতরে আপনার কোনো রিস্কের ঘটনা আছে নাকি, যে দুর্ঘটনা হতে যেও হয়নি বৃষ্টির ভিতরে আমার আছে। যদি বলতেন। বৃষ্টির ভিতরে আমার দুর্ঘটনা বলতে ওই যে আমি চালাইতাছি, বৃষ্টির ভিতরে গাড়ি চালানোর নিয়ম হলো 50, 60, 40 অনেক নিয়ন্ত্রণে চালান দরকার। তো বৃষ্টির ভিতরে আমি 80 চালাইতাছি, এর ভিতরে একটা গাড়ি দুইজন যাত্রীর লেগা ব্রেক করছে। তো ওই মুহূর্তে আমার গাড়িটা ব্রেক করতে অনেকই কষ্ট হবে, অনেকই কষ্ট হয়েছে, কিন্তু আমার গাড়িটা অনেকখানি ঘুরে গেছে। তার জন্য অনেক যাত্রীরা, অনেক ওই গাড়ির ড্রাইভারে অনেক গালমন্দ করছে। তো আমি বললাম যে ওই বুঝতে পারে না, বোঝার ভুল। এটা বৃষ্টির ভিতরে দুর্ঘটনা বোঝার ভুলের কারণেই হয়। এই যে সড়কে দুর্ঘটনাগুলো দেখা যায়, আপনি কি মনে করেন যে দুর্ঘটনার মূল কারণটা কি? দুর্ঘটনার মূল কারণ নিজেদেরও একটু গাফলতি আছে, তারপরও নিজেকেও একটু সতর্ক কারণেও হয়, আবার মানুষের কারণে, ভুলের কারণেও হয়। নিজেদেরও ভুল আছে, এমনিও ভুল আছে। এছাড়া যখন এক্সপ্রেসওয়েতে গাড়ি চালান তখন প্রাইভেট কার বা মোটর বাইক তাদের জন্য কোনো সমস্যা হয় নাকি? প্রাইভেট কার, মোটর বাইক তাদের জন্য অনেকটাই সমস্যা হয়, কিন্তু তারা অনেকেই ঘুরতে যায়, অনেকে মনে করেন পার্টি করবার যায়। তো অনেকে ঘুরতে যায়, পার্টি করবার যায়, ওরা অনেক মদ খেয়েও গাড়ি চালায়, নেশা করে গাড়ি চালায়। ওরা আইসা আমার গাড়ি চালাইতেছি আমি 110, এর ভিতরে মনে করেন একটা গাড়ি ওভারটেক করতেছি, এর ভিতরে একটা মোটর সাইকেল ফস করে ঢুকাই দিছে। তো ওরা ঘুরতে গেতেছে, ওদের কোনো জীবনের মায়াটা করে না, যে এক সেকেন্ডের কোনো ভরসা নাই। ওরা মনে করেন একটা গাড়ি দেখতেছে, এখান দিয়ে একটু ফাঁক, ওখান দিয়ে ভরে দেয়। তার জন্যই মনে করেন ওদের কারণে একটু সমস্যাটা একটু বেশি হয়। আর দুর্ঘটনা ঘটে গেলে তো ছোট গাড়ির আর দোষ হয় না, সবাই দোষ দেয় বড় গাড়ি। দুর্ঘটনা ঘটে গেলে বড় গাড়ির দোষ দেবে, কিসের জন্য এটা বড়? ছোট গাড়ি চিন্তা করে, মানুষ চিন্তা করে ছোট গাড়ি, আর কোনো দোষ নেই। দোষ বড় গাড়ির, কিন্তু এটা দোষ এই কারণেই ধরে যে এটা কোম্পানির গাড়ি, এটা ধরলে করলে জরিমানা নেওয়া যাবে, অশৃঙ্খলা করা যাবে, মারা যাবে। তো তার জন্যই এটা মনে করেন আমাদের উপরেই দোষ চাপায় দেয়। তো ভাই রাতে গাড়ি চালানোর সময় কখনো ভৌতিক বা প্যারানরমাল কোনো কিছু সম্মুখীন হয়েছে? না, রাতে গাড়ি চালানোর সময় আল্লাহ রহমতে আমি রাতে বহুত গাড়ি চালাইছি, কিন্তু এরকম কোনো কিছুর সম্মুখীন হই নাই। এছাড়া রাতে গাড়ি চালানোর সময় ডাকাতি বা চিন্তায় কখনো এরকম? কিন্তু শুনছি আমার আগেও চিন্তা হয়েছে, ঠিক আছে, আমার আগে অনেক জায়গায় চিন্তা হয়েছে, কিন্তু আমি কোনো সময় পড়ি নাই চিন্তায়, ডাকাতি এর ভিতরে পড়ি নাই, ভূত প্রেত এর ভিতরে পড়ি নাই। এছাড়া দিনে এই যে গুলিস্তান বা কদমতলি বলেন, যাত্রীদের সাথে এরকম কোনো ঘটনা ঘটছে নাকি চিন্তায়, যে হঠাৎ করে কোনো যাত্রীর মোবাইল নিয়ে গেল, টাকা পয়সা নিয়ে গেল? না, এরকম অনেক কবলে পড়েছি, কিন্তু এরকম একদিন শ্রীনগরেতে আমি শ্রীনগর গাড়ি চেকের জন্য ব্রেক করছি অফিস টাইমের সময়। তো 5-7 জন যাত্রী উঠছে আমার গাড়িতে, স্টার্টিং যাত্রী খাড়া করা। তো তারাও 5-6 জন উঠছে, এর ভিতরে এক যাত্রী 60,000 টাকা নাই। তো 60,000 টাকা নাই, ওই যাত্রী বাবুবাজার ব্রিজে যেতে বলতেছে আমার 60,000 টাকা নাই।
তো আমি বলতেছি যে 60,000 টাকা নাই, তো আপনার টাকা কিভাবে নিল? কয় টাকা চোরাই পকেটে ছিল, কাইটটা নিছে। তো এর ভিতরে ঠেলাঠেলির ভিতরে নিয়ে নিছে। তো আমার স্টাফদের কইতাছে, ভাই গেট লাগাই দেন, কোনো যাত্রী যেন না নামতে পারে, আমি সবাই চেক করে নামাম। ভাই আমার টাকা, আমার অনেক কষ্টের টাকা ভাই, আমি আমি কষ্টের টাকা, আমি মনে করো কি জমি বন্ধক রেখে এই টাকা আনছি, আমার একটা সমস্যার কারণে আমি টাকাটা নিয়ে যাচ্ছি, এই টাকাটা আমার নিয়ে গেছে। তো আমি বললাম যে স্টাফরে বললাম, এই গেট লাগা। তো স্টাফ গেট লাগাই দিল। তো উনি যার যার মতন সবারই চেক করছে। তো যাদের যাদের সন্দেহ হয়েছিল সবারই তো চেক করা সম্ভব না, গাড়ির ভিতরে 60-70 জন যাত্রী সবারই তো চেক করা সম্ভব না। উনি যাদের যাদের সন্দেহ হয়েছে, যারা যারা ওনার সাথে ছিল ধাক্কা খেয়েছে তাদেরকেই চেক করছে। তো চেক করার পরে কারোর কাছ থেকে কিছু পায় নাই। তো পায় নাই বলতে উনি দোষারোপ করতো আমাদের, যদি আমরা গেট না লাগাইতাম, যাত্রীকে চেক করতে না দিতাম। তো তার জন্য ওনাকে চেক করতে দেওয়া হয়েছে, তারপর উনি আর কিছু পায় নাই, তার জন্য উনি আমাদের কিছু বলে নাই। তো উনি দুঃখ প্রকাশ করে কাইন্দা নেমে গেছে গাড়ির থেকে। আবার ছিনতাই ছিনতাই বলতে মোবাইল গুলিস্তান, বাজার, কদমতলী, এই 3টা জায়গায় মোবাইল ছিনতাই হয়। ও জানলার ফাইক দা মোবাইল টান দেয়। তো আমরা যাত্রীদের থেকে আগেই সতর্ক করে দেই যে আপনারা জানলার পাশ থেকে কেউ মোবাইলে কথা বলবেন না, সুতরাং টিপবেনও না। তো যাত্রী তারপরও আমাদের কথা অমান্য করে, তারপরও মোবাইল জানলা খুলে মোবাইল টিপে। তো তারপরে দেখা যায় কিছু কিছু খেয়াল করি যে মোবাইল টান দিয়ে নিয়ে গেল, কিন্তু আমরা তো অসহায়। যেমন আমরা স্টারিং এ বসে থাকি, আমগো বাড়ি থাকে এক জায়গায়, আমরা গাড়ি চালাই আর এক জায়গায়। তো আমরা কিছু বলতে গেলে আমরা রানিং এ থাকি, আমগো ক্ষতি করতে পারে, তার জন্য আমরা কিছু বলতে পারি না। কিন্তু আমরা যাত্রীকে সতর্ক করে দেই, যাত্রীরা মানে না। তো এরকম বহুত ডাইন পাইজা, বাম পাইজা, কদমতলী, বাবুবাজার ব্রিজ, গুলিস্তান, এরকম বহুত ঘটনা ঘটছে, আমার গাড়ি থেকে টান দিয়ে নিয়ে গেছে। কখনো এমন মনে হয় যে আমার পরিবহন জগতে আসা ভুল হয়েছে? না, এটা কখনো মনে হয় না যে আমার পরিবহন জগতে আসা ভুল হয়েছে। এই জন্য পরিবহন জগতে আসা আমার একটা শখ ছিল, তার জন্য আমি পরিবহন জগতে আসছি। কিন্তু পরিবহন জগতে আমার ভালো লাগে, তার জন্য আমি পরিবহন জগতে আছি এবং চালাইতেছি। কিন্তু ভালো ভালো আমার অফার ছিল, কিন্তু আমি ওদিকে যাই নাই। কিন্তু আমার পরিবহন জগৎটা ভালো লাগে, তার জন্য চালাই। তো ভাই, টানা কত ঘন্টা না ঘুমিয়ে আপনি গাড়ি চালিয়েছেন? আমি টানা 72 ঘন্টা, 78 ঘন্টা চালাইছি গাড়ি। এতে করে আপনাদের সমস্যা হয় না? এতে করে আমাদের সমস্যা হয়, অনেকটাই সমস্যা হয়। বাতাসে বাতাসে এলে ঘুম আসে পরে। অনেক যাত্রীর কাছে টাকা পয়সা থাকে না, সে এসে আপনার কাছে অনুরোধ করলো যে আমার কাছে টাকা নাই, আপনি আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছে দেন। তো ওই সময় আপনি কি করেন? তো টাকা সবার কাছেই সবসময় থাকে না। টাকা না থাকা মানে অনেকটাই কষ্টকর, যে সে আমার লজ্জা পেরিয়ে আমার কাছে আইছে, তার কাছে টাকা নাই। তো আমি মন খুশি করে তাকে উঠে নিয়ে যাই, তার গন্তব্যস্থানে নামাই দিই। আবারও যদি সে বলে যে আমি কষ্টে আছি, ওই জায়গায় যাওয়ার একটু ব্যবস্থা করে দেন, তাও আমি রাজি আছি। আমার কাছে ভালো লাগে মানুষের উপকার করা। তো ভাই, বর্তমানে তো আপনি টাটা ব্র্যান্ডের গাড়ি চালাচ্ছেন, ভবিষ্যতে ওই ইচ্ছা আছে নাকি হুন্ডা স্কেনিয়া বা ওয়ান জে গাড়ি? ভবিষ্যতে আমার গাড়ি চালানোর অপায় টাটা চালাইতেছি, এটাও আমি অঞ্জের মতনই চালাই। গাড়ি অঞ্জে চালানোরও ইচ্ছা আছে, আমার স্কিনিয়া গাড়ি চালানোর ইচ্ছা খুব বেশি। হুন্ডা স্কিনিয়া এটি চালানোর ইচ্ছা বেশি, কিন্তু আমি একটু মানে একটু বয়স হলে চালাবো। আমার এইটাই ইচ্ছা ছিল যে মুরব্বি, দাড়ি দাড়ি রাখবো, দাড়ি রাখে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে তারপরে স্কিনিয়া বলবো চালাবো, এটাই আমার অনেক ইচ্ছা। বর্তমানে তো আপনি বসুমতী ট্রান্সপোর্টে আছেন, তো পদ্মা সেতু হওয়ার পরে আপনাদের বসুমতী ট্রান্সপোর্টের অবস্থা কিরকম? পদ্মা সেতু হওয়ার পরে আমাদের বসুমতী ট্রান্সপোর্টের অবস্থা খুবই ভয়াবহ। কিন্তু যে আমাদের পরিচালনাটা একটু ভালো হইলে আরো ভালো হইতো। কিন্তু আমাদের সার্ভিসটা এমন পর্যায়ে গেছে গা যে আমরা ঘাড় থাকতে অনেকটাই ভালো ছিলাম, সিটিং সার্ভিস ছিলাম। এখন আমাদের এমনটাই অবস্থা যে আমরা সব জায়গার থেকে যাত্রী উড়াইতে হয়, আবার আমাদের ব্রেক করে বইয়া থাকতে হয়, পাঁচ চর না উড়বা। এক্ষেত্রে অনেকটাই বিরক্তকর, যাত্রীও বিরক্তকর, আমরাও বিরক্তকর। কিন্তু আমাদের কিচ্ছু করার নাই। কিন্তু আমাদের পরিবহনটা অনেকটাই নিচে নেমে গেছে, বসুমতী পরিবহন। তো ভাই, সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাস লাভারদের সম্পর্কে আপনি কিছু বলতে চান নাকি, বা কিরকম চোখে দেখেন? আমি বাস লাভারদের ওই সম্পর্কে বলতে চাই বলতে, আমি বাস লাভারদের অনেক ভালোবাসি।
অনেক লাইক করি, তারা আমাদের জন্য আমাদের কাছে আসে, রাস্তায় খাড়াই থাকে আমাদের একটু ডিপারের জন্য, আমাদের অনেক ভালোবাসে। আমরাও বাস লাভারদের অনেক ভালোবাসি। তো আমার অনেকজন ফ্রেন্ড আছে, ছোট ভাই আছে বাস লাভার, ওরাও আসে আমার কাছে। তো আমার বাস লাভারকে অনেক ভালো লাগে, ওরা আমাদেরকে স্বার্থ ছাড়াই অনেকটাই ভালোবাসে। ঠিক আছে ভাই, তো আপনি আপনার পরিবহন লাইফে ঘটে যাওয়া কিছু ঘটনা বললেন আমাদের কাছে। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। তো যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। তো ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই। আপনিও ভালো, আল্লাহ হাফেজ ভাই।